আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসবো ফিরে আবারও। গল্প লিখেছেন সুরভি আক্তার। পর্ব 4। আদ্র উঠে দাঁড়াতেই শাহিনা কাবির প্রশ্ন ছুড়লেন, আরে ওরা দুটো আজকে ভার্সিটি যাবে না? না মনি, ও এখনও সুস্থ হয়নি পুরোপুরি। কাল রাতে আবারও জ্বর আসছিল। টুকটুকিও যাবে না। ও সুস্থ হোক, তারপরে দুজনে একসাথেই যাবে। আমি বেরোচ্ছি। কথা শেষ করে আদ্র বেরোলো বাড়ি থেকে। সকাল গড়িয়ে সন্ধ্যা। রোদ সেই যে সকালে ব্রেকফাস্টের পর বাড়ি থেকে বেরিয়েছে, ফেরেনি এখনও। রাতে রান্না তোড়জোড় চলছে কিচেনে। তোফায়েল কাবির ও নামেনি নিচে। অফিসেও যাননি আজ। রুবিনা কাবির 2 কাপ চা করলেন। ড্রয়িং রুমে 1 কাপ চা দিলেন তৌসিফ কাবিরকে। আবার কিচেনে ঢুকে আরেক কাপ চা হাতে নিয়ে শাহিনা কাবিরের উদ্দেশ্যে প্রশ্ন করে বললেন, আমি একটু উপরে যাচ্ছি আপা, চাটা গিয়ে দিয়ে আসি ওনাকে। উনি তো নামছে না। শাহিনা কাবিরের নির্মল উত্তর, আচ্ছা যা। ওপরে উঠলেন রুবিনা কাবির। ঘরে ঢুকে চোখ ঘোরালেন এদিক ওদিক। তোফায়েল কাবির ঘরে নেই। বারান্দায় পা বাড়ালেন তিনি। খোলা বারান্দার ইজি চেয়ারে বসে আছেন তোফায়েল কাবির। পিছনের দিকে শরীরটা হেলে চুপটি করে চেয়ে আছেন সন্ধ্যার আকাশের পানে। রুবিনা কাবির নিজের উপস্থিতি জানান দিতে গলা খাকারি দিলেন। নড়ে চড়ে উঠলেন তোফায়েল কাবির। রুবিনা কাবির চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, ভাইজান একা একা বসে আছে নিচে, আর আপনি এখানে চুপচাপ বসে আছেন, নিচে চলুন। চায়ের কাপ হাতে নিয়ে উত্তর করলেন তোফায়েল কাবির, তুমি যাও। এখানে বসে থেকে কি করবেন? কিছু না, একা থাকতে দাও আমায়। যাও এখান থেকে। এত অনুশোচনায় দগ্ধ করবে না নিজেকে। মোটেও আমি অনুশোচনায় নেই, দেখতেই তো পাচ্ছি। আর দেখেই আসছি গত 5 বছর ধরে। রাগের মাথায় ছেলেকে খুঁচিয়ে দূরে সরে রেখেছেন। বারবার ঠান্ডা মাথায় ছেলেকে দমন করার কথা বলেছি। ছেলে এক রক্তটা, তার থেকে বড় রক্তটা আপনি। বাপ ছেলের ক্ষুব্ধ অভিমানে যাতা করে মাছ থেকে আমি পিষিয়ে মরছি শুধু। থামলেন রুবিনা কাবির। গলা ভেজা, আর কিছু বলতে গেলে কেঁদে ফেলবে। তোফায়েল কাবির নির্বিকার, শুনেও কিছু বলছে না। রুবিনা কাবির চুপ থেকে নিজেকে সামলে নিয়ে আবারও বললেন, এবার যদি আমার ছেলে আমার থেকে দূরে সরে যায় তাহলে কিন্তু ভালো হবে না। খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি, বলে রাখলাম। রোদকে আর হারাতে পারবো না আমি। যে করেই হোক আপনার ছেলেকে আমার কাছে বেঁধে দিন। ও বেপরোয়াপানা করুক, মাতলামো করুক, মারপিট করুক, যা খুশি তাই করুক। ও আমার ছেলেও। আমি দূরে যেতে দেব না ওকে। 5 বছর সহ্য করেছি, আর করতে পারবো না। কথাটা শুনে রাখুন। কথাটা শেষ করে বারান্দার ঘর ছাড়লেন তিনি। প্রস্থান করলেন, নিচে নামলেন। আদ্র ভার্সিটি থেকে ফিরে বেরিয়েছে আবারও। শুভ্র বাড়িতে নেই। সিরাত ঘরে বাচ্চাকে সামলাতে ব্যস্ত। আহিয়ান শ্বশুরবাড়ি থাকলেও বড় লোক শ্বশুরদের ঘাড়ের উপর চেপে খায় না। নিজে একটা ভালো জব করে, ও ভালো বেতনও পায়। 3 বছর আগে যখন নিজের বাড়ি থেকে সিরাতকে নিয়ে বেরিয়ে আসলো, তখন আলাদা করে একটা বাসা ভাড়া নিয়েছিল, সেই বাসায় উঠেছিল। পারিবারিক বিজনেস থেকে নিজেকে চ্যাত্ত করে নিয়েছিল আহিয়ান। যেখানে সিরাতের কোনো স্থান নেই, সেখানে ও নিজেও থাকবে না। কিছু পরিবর্তনে তোফায়েল কাবির জোরাজুরিতে এই বাড়িতে আসতে বাধ্য হয়েছে ওরা। সিরাতকে নিয়ে হসপিটালে চক্করে আহিয়ান 4 দিন অফিস থেকে ছুটি কাটিয়েছে। আজ অফিসে গিয়েছে, ফেরেনি এখনও। বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে সিরাত। অমনি হুড়মুড়ি করে ঘরে ঢুকলেন সাফা। সিরাত চমকে ঠোঁটে আঙ্গুল চেপে ইঙ্গিতের শব্দ করে বারণ করলেন ওকে। অমনি চুপ মেরে গেলেন সাফা। পা টিপে টিপে এগোতেই সিরাত ধীরে কণ্ঠে বলল, ও কোথায়? ওকে একবার আমার ঘরে পাঠাতো। সাফা ফিস করে বলল, ও ছাদে। একটু সেরেছে কি সারেনি, অমনি নাচতে উঠেছে মেয়ে। আমার ফোনটাও এই ঘরে ফেলে গেছি, ওর ফোনটা চার্জ নেই, আমারটা নিতে আসলাম আমি। সাফা এদিক ওদিক তাকালো। ফোনটা খুঁজলো চঞ্চল চোখে। বেড সাইডের টেবিলের উপরে ফোনটা পেয়েছে। সেটা নিয়ে আবার ছুটতে উদ্যত হতেই সিরাত ভরাট কণ্ঠে আদেশ সুরে বলল, ওকে আমার ঘরে পাঠা। বলবি সিরাত আপু এক্ষুনি ডাকছে, না আসলে ওর খবর পরে করছি আমি। সাফা কোনোরকম শুনে ছুটলো ছাদের দিকে। ছাদের 2 দিকে 2টো বাল্ব জ্বলছে, আধো নিচ্ছে। এক কোনায় দাঁড়িয়ে আছে মেঘা, পরনে একটা ঢিলা ফ্রক আর স্কার্ট। হাঁটু ছাড়ানো লম্বা কেশরাশি এলোমেলো করে খুলে রাখা এই ভর সন্ধ্যায়। মৃদুমন্দ হাওয়ায় চুলগুলো এলোমেলো করে দিচ্ছে আবারও। অন্যটা পেঁচিয়ে ব্যথা কোমরে। আজ আর জ্বর নেই। লাস্ট 4 দিন থেকে জ্বরে ভুগছে মেয়েটা। আজ অনেকটা সুস্থ। ছাদে উঠলো 4 দিন বাদে। এতদিন ঘরবন্দি লাগছে নিজেকে। 2 বাল্বের আলোতে ঝকঝক করছে মেয়েটার সুন্দর মুখশ্রী চেহারাখানা। হাতে নাড়িয়ে গুনগুন করে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে। অমনি হুটুপুটি করে ছাদে উঠল সাফা। এক নিঃশ্বাসে ছুটে এসে হাঁপিয়ে গিয়েছে পুরো। সাফা এগিয়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মেঘা পিছু ফিরে চাইলো। সাফাকে দেখে দুদিকে মাথা নেড়ে বলল, ছুটে আসতে কে বলছে তোকে? তুই তো বললি যেন তাড়াতাড়ি আস। তোর কথাই তো নিচে নামছি। তুই সবসময় আমাকে কুড়ে বলিস। কুড়ে হলে তো তোর কথা শুনতামই না আমি। আচ্ছা বাদ দে, সিরাত আপু ডাকছে তোকে। কাল থেকে সিরাত আপুর কাছে যাসনি। আপু কিন্তু ভীষণ রেগে আছে। একটু পর যাচ্ছি। আজ কোন গানটা চালাবো? সহজ গান চালাবি, আর নাচের স্টেপও যেন সহজ হয়। কঠিন স্টেপ ভুলে যাই আমি।
মেঘা হেসে ফেললো, ফোনটা হাতে নিয়ে খুঁজে খুঁজে একটা গান বের করলো। সেটা চালিয়ে বলল, এটা সোজা আছে, আগে তুই একবার পুরো নাচের স্টেপগুলো দেখিয়ে দে, আমি ভালো করে দেখে নিই একবার, তারপর আমি শুরু করব। মেঘা তাই করলো। সাফা ফোনটা হাতে নিয়ে গানটা ফের শুরু থেকে চালালো। পিছিয়ে আসলো মেঘাকে জায়গা ছেড়ে দিয়ে। মেঘা নাচে পারদর্শী, খুব সুন্দর নাচেও। ছোটবেলা থেকেই নাচের একটা শখ ছিল ওর, খুব সহজে আয়ত্ত করতে পারতো সেটা। শুভ্রর বিয়ের জন্য এখন থেকে নাচ শেখাচ্ছে সাফাকে, কিন্তু এই ভেবলি ভুলে যায় সবটা। মেঘা ওকে যত শেখায় ততই ভুলে যায় এই মেয়ে। শুভ্রর বিয়ে হবে, অলরেডি এঙ্গেজ সে। সেই বিয়ের জন্য নাচ শেখার তোড়জোড় চলছে এই দুজনের মধ্যে। বিয়ের ডেটের কোনো হদিস নেই, আর এরা নাচ তুলতে ব্যস্ত। এমনিতেও সাফাকে নাচ শেখালে নিজে নিজেও নৃত্য অনুশীলন করে মেঘা, এটা ওর আলাদা একটা শখ। সাফার হাতে ফোনটা নির্মল সাউন্ডে গান বাজছে, গানের তালে তালে মুদ্রা মেলাচ্ছে মেঘা। এক পায়ে ঝিনি একটা নূপুর, অন্য পায়েরটা নেই, হারিয়েছে কোথাও। আলতো করে নাচতে পা নাচিয়ে, সাথে সাথে অতি ক্ষীণ ঝংকার বাজছে নূপুরখানায়। সাফা মুক্ত বনে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ওর নাচের তাল। পাতলা চিকন কোমরে দুই পাশে হাঁটু ছড়ানো লম্বা চুলগুলো ঢেউ খাচ্ছে। গানের সাথে মিলিয়ে আপন ধ্যানে মনে নৃত্য পরিবেশনে ব্যস্ত এক বংশীয় রমণী। আর সাফা ব্যস্ত দু চোখ ভরে নৃত্য রমণীকে দেখছে। এই মেয়েটা আসলেই সুন্দর নাচে, দেখতে তো মাশাল্লাহ। সন্ধ্যা রাতে আলো আধারে মাঝে ফর্সা চেহারা চিকচিক করছে, মুখের উপর ঈষৎ কালো চুল আষ্টে পড়ে ঝিলিক দিচ্ছে, আবারও হাওয়ার বেগে নিজেরাই ছুটে ছুটে উঠছে। সাফা মুক্ত বনে তাকিয়ে রয়। এই মেয়েটাকে দেখতে ভালোই লাগে। গত 5 বছর সাফার সাথে সবচেয়ে কাছের মানুষের মধ্যে অন্যতম স্থান জায়গা করে নিয়েছে এই মেয়ে। দেখতে দেখতে মুচকি হাসলো সাফা। আচমকা দেখার মাঝে সাফা কেসে উঠল খুব খুব করে। কাশতে কাশতে ফোনটা রেখে দু হাতে তালু নাক আর মুখ চেপে ধরলো। অমনি থমকালো নৃত্য রমণী পায়ের বাতা, চকিতে থমকালো ও। নাচ বন্ধ করে সম্পূর্ণ ধ্যান বসালো কাছে থাকা মেয়েটার দিকে। তড়িঘড়ি করে এগিয়ে বিচলিত হয়ে বলল, টুকটুকি কি হয়েছে তোর, কাশছিস কেন হঠাৎ, পানি খাবি? সাফা নিমিষে লাল হয়ে গেল কাশতে কাশতে, মুখ চেপে শ্বাস আটকালো ও। রেলিংয়ের উপর পানির বোতল রাখা। মেঘা তড়িৎ বেগে সিপ খুলে এগিয়ে দিল টুকটুকির দিকে। বোতলের মুখে মুখ বসিয়ে তড়িঘড়ি করে পানি খেলো মেয়েটা। ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। মেঘা তটস্থ হয়ে ওর পিঠে হাত বোলাতে ব্যস্ত। আচমকা ওর নিজের নাকে সিগারেটের বিদঘট গন্ধ বিঁধল। অমনি নিজের মুখ চোখ কুচকে ফেলল মেঘা। সিগারেটের গন্ধ অ্যালার্জি আছে টুকটুকির, ও সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না। এই গন্ধে শ্বাস নিতে সংকুচিত হয়ে শ্বাসকষ্ট শুরু হয় ওর। অ্যাজমাজনিত সমস্যা এটা। সিগারেটের গন্ধ এই সমস্যা বেড়ে যায়। সিগারেটের গন্ধ পেয়ে নাক ছিটকে অস্পষ্ট উচ্চারণ করলো মেঘা, সিগারেট? সিগারেটের স্মেল কোথা থেকে আসছে? বলতে বলতে এদিক ওদিক চোখ বোলালো। ছাদে কেউ নেই, আর এই বাড়িতে এই মেয়ের জন্য সিগারেটের আঙ্গুল পর্যন্ত ছুঁয়ে দেখে না কেউ। বাড়ির নিচে তাকালো মেঘা। 3 তলার ছাদের নিচে কেউ খেলে তো এত দূর অবধি গন্ধ আসার কথা না। আর কেই বা খাবে এই বাড়িতে? গন্ধটা বাড়ছে ধীরে ধীরে। সাফা শ্বাস আটকে ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরে। এদিক ওদিক চঞ্চল চোখে তাকায়। এদিক ওদিক চঞ্চল চোখে তাকানোর মাঝে ছাদের দরজার কাছে চোখ নিবদ্ধ হলো মেঘার। এক নিমেষে সেখানে থমকালো দৃষ্টি। ঠিক দরজাটা টান টান হয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী রৌদ্র। নিরেট মুখোশটি, সূক্ষ্ম খাতযুক্ত দৃষ্টি স্থির সোজাসুজি মেঘের দিকে। মেঘার দৃষ্টি সেদিকে পড়তেই দৃষ্টি মিলিত হলো দুজনের। রোদের দৃষ্টি তীক্ষ্ণ। বাড়ি ফিরে শাওয়ার নিয়েছে আবারও। ভেজা শরীরে একখানা শর্ট হাতার টি-শার্ট, শক্তপোক্ত বেশিবাহু উন্মুক্ত। উজ্জ্বল শ্যামলা শরীরে বিন্দু বিন্দু পানির কণা চিকচিক করছে। আধারের মাঝে হলদেটে বাল্বের আলো। এলোমেলো ভেজা চুল কপালে আষ্টে পড়ে লেপ্টে আছে। টুপটাপ পানি গড়েছে চুল থেকে। ঝাপসা অন্ধকারে ঢেকে গেছে আশপাশ। রোদ্দুর নীরের তীক্ষ্ণ চাহনি থেকে মুহূর্তেই কয়েকবার দৃষ্টি সরালো মেঘা। হাবভাবে এক বিন্দু পরিবর্তন আসলো না মেয়েটার। ও আগের ন্যায় উদ্বিগ্ন সুরে শোধালো, টুকটুকি ঠিক আছিস? নিচে চল, এখন এখানে থাকতে হবে না। তৎক্ষণাৎ টুকটুকি তাকালো দরজার দিকে। রোদকে দাঁড়িয়ে থাকতে দেখে আঁতকে উঠল ও। পর মুহূর্তে তড়িঘড়ি করে মেঘের দিকে তাকালো। মেঘের মধ্যে ন্যূনতম পরিবর্তন না দেখে ফের ভয়ার্ত দৃষ্টি করলো রোদের দিকে। রোদের কম্পন্নহীন চাহনি এখন মেঘার দিকে আবদ্ধ। 2 আঙ্গুলের ভাজে সিগারেট ক্ষয়ে ক্ষয়ে পুড়ে আঙ্গুলের ডগায় এসে জ্বলন্ত থামতে আগুনের ঝিলিকে ছিটকে ওটা ফেলে দিল রোদ। ফুলুঙ্গি পুড়লো আঙ্গুলের ডগা। হাত ঝাড়া মারলো বেশ কয়েকবার। পুনরায় দৃষ্টি তোলার আগে মেঘা টুকটুকির হাত টেনে দপদপ পা ফেলে এগিয়ে আসলো দরজার দিকে। রোদ ঠায় দাঁড়িয়ে। ওর ভাবভঙ্গি দুর্বুদ্ধ। এই মেয়েটাকে হয়তো চিনতে পারলো না, আবার হয়তো চিনলো। মেঘা টুকটুকির হাত টেনে সোজা দরজার কাছে পাশ কাটালো রোদকে। 2 কদম এগোতেই রোদের ভরাট কণ্ঠ ভেসে আসলো,